আমার নাম রিনা এবং আমার স্বামীর নাম রিয়াজ। বিবাহের পর প্রতি রাতেই যখন আমার স্বামী আমার সান্নিধ্যে আসার চেষ্টা করত আমাকে একটু স্নেহ করার জন্য, আমি প্রতিবারই তাকে পদাঘাতে দূরে ঠেলে দিতাম। অথচ আমি আমার স্বামীকে মন থেকেই ভালোবাসতাম। তাহলে কি এমন কারণ ছিল যে প্রতি রাতে আমি তার সাথে এমন রূঢ় আচরণ করতাম? এই ঘটনার পেছনের সত্যটা জানতে পারলে আপনারাও নিশ্চয়ই অবাক হবেন যে এই কাহিনীর মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন আমার সাথে ঠিক কী ঘটত, যার ফলে আমি প্রতিদিন রাতে আমার স্বামীর সাথে এতটা নির্দয় ব্যবহার করতে বাধ্য হতাম। আসলে বিয়ের পর আমরা দুজন, অর্থাৎ আমি আর আমার স্বামী, আমার জা আর ভাসুরের বাড়িতেই থাকতে শুরু করেছিলাম। এরপর বিয়ের পর থেকে প্রতি রাতে যখনই আমার স্বামী আমাকে স্নেহ করার জন্য কাছে আসত, আমি হয় তাকে ধাক্কা দিয়ে ঘরের বাইরে পাঠিয়ে দিতাম, নয়তো সে আমার সান্নিধ্যে এলেই তাকে লাথি মেরে ঘর ছাড়া করতাম। এমনটা একেবারেই নয় যে আমি আমার স্বামীকে ভালোবাসতাম না বা তাকে আমার পছন্দ ছিল না। আমি আমার স্বামীকে সত্যি খুব ভালোবাসতাম। কিন্তু বিয়ের পর আমাদের প্রথম রাতে আমার ভাবি আমাদের ফুলসজ্জার জন্য স্বামীর ঘরটি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। এরপর ভাবি যখন আমাকে ধরে ঘরের ভেতরে নিয়ে এলো, আমি দেখলাম যে পুরো ঘরটা আর বিছানাটা ফুলে ফুলে কি চমৎকারভাবেই না সাজানো হয়েছে। এরপর ভাবি আমাকে বিছানায় বসিয়ে দিয়ে যেই ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হলো, ঠিক তখনই আমি তার হাতটা চেপে ধরে বললাম, ভাবি, দয়া করে আমাকে একা ফেলে যেও না, আমি একজন অচেনা পুরুষের সাথে এভাবে রাত কাটাতে পারবো না। তখন ভাবি মুচকি হেসে আমাকে বলল, আরে বোকা মেয়ে, ও আবার অচেনা পুরুষ নাকি? আমার দেবর তো এখন তোর স্বামী, আর তোর সাথে সব ধরনের কাজ করার অধিকার এখন তার আছে। সুতরাং আজ তোদের মিলনের রাত। এই রাত তো প্রতিটি মেয়ের জীবনেই আসে, এতে এত লজ্জা বা ভয়ের কি আছে? এই কথাগুলো বলে ভাবি ঘর থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তে আমার স্বামী ঘরের ভেতরে প্রবেশ করল। তখন ভাবি এক চিলতে হাসি দিয়ে আমার স্বামীকে বলল, রিয়াজ, তোমারও কি পরের মেয়ের সাথে ঘুমোতে লজ্জা লাগছে নাকি? এই কথাটি আমার স্বামীকে বলেই ভাবি আমাদের ঘর থেকে বেরিয়ে চলে গেল। এরপর আমার স্বামী যখন ঘরের দরজা বন্ধ করে আমার দিকে এগিয়ে এলো, আমি মুখের ঘোমটাটা আরও টেনে নিয়েই তাকে বললাম, দেখুন, আপনি একদম আমার কাছে আসবেন না, আমার ভীষণ লজ্জা করছে। আমার এত বাধা সত্ত্বেও সে আমার কথা না শুনে কাছে এসে বলল, কিসের এত লজ্জা তোমার? তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী, তোমাকে স্পর্শ করার সম্পূর্ণ অধিকার আমার আছে। আর তাছাড়া প্রথম প্রথম সবারই একটু লজ্জা করে, তারপর ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যাবে। এই কথা বলে আমার স্বামী যখন আরও কাছে এগিয়ে এলো, আমি তার কাছে যাওয়ার ভয়ে পুরো ঘর জুড়ে ছুটাছুটি শুরু করলাম আর বলতে লাগলাম, আমার কাছে আসবেন না বলছি, নইলে ফল কিন্তু ভালো হবে না। কিন্তু সে ঠিকই আমাকে ধরে ফেলল এবং হেসে বলল, রিনা, তুমি আমার কাছ থেকে পালিয়ে কোথায় যাবে? এরপর স্বামী যখন আরও ঘনিষ্ঠ হয়ে আমাকে স্নেহ করতে শুরু করল, আমি আর সহ্য না করে পুরো শক্তি দিয়ে এক ধাক্কায় পিছনে ঠেলে দিলাম। আমার সে প্রচণ্ড ধাক্কায় আমার স্বামীর মাথায় বেশ জোরে আঘাত লেগেছিল, আর তখন আমার এই আচরণ দেখে সে প্রচণ্ড রেগে গিয়ে আমাদের ঘর থেকে বেরিয়ে বাইরে চলে গিয়েছিল। পরের দিন রাতে যখন আমার স্বামী পুনরায় আমার কাছে এলো আমাকে একটু আদর করার জন্য, আমি সেদিনও তার সাথে অত্যন্ত রূঢ় আচরণ করলাম। এমনকি দ্বিতীয় রাতে আমার স্বামী আমার সান্নিধ্যে আসার চেষ্টা করলে আমি তাকে পদাঘাত করেছিলাম। দ্বিতীয় দিনের এই ঘটনার পর আমার এমন আচরণ দেখে সে বলেছিল, তুমি ঠিক কী কারণে আমার সাথে এমন অদ্ভুত ব্যবহার করছো? তোমার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? এই কথা বলেই আমার স্বামী সে রাতেও ঘর থেকে বেরিয়ে চলে গিয়েছিল। এভাবেই শ্বশুরবাড়িতে আমার 7টা দিন কেটে গেল। আমার ভাবি প্রতিদিন সকালে আমাকে জিজ্ঞাসা করত, তোমাদের রাতে সব কিছু ঠিকঠাক হয়েছে তো? কিন্তু আমি মাথা নেড়ে না বলতাম। এমনকি আমার ভাবি যখন জানতে পারল যে বিয়ের 7 দিন পেরিয়ে যাওয়ার পরেও আমাদের মধ্যে কোনো রকম সম্পর্কই স্থাপিত হয়নি, তখন সে আমাকে পরামর্শ দিল, দেখ রিনা, তুমি অন্তত 1 মাস তোমার স্বামীর সাথে দূরত্ব বজায় রেখে চলবে।
ভাবিরও এই কথা শুনে আমি বেশ অবাক হয়ে বললাম, আমি কিভাবে 1 মাস তাকে আমার কাছ থেকে দূরে রাখব? আমি তো এমনটা করতে পারবো না। তখন ভাবি বুঝিয়ে বলল, দেখ রিনা, তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু তোমার স্বামী তোমাকে সহজেই পেয়ে যাবে, আর তখন তার কাছে তোমার আর কোনো দাম থাকবে না। তাই আমার কথা মতো চললে দেখবে তোমার স্বামী সারাক্ষণ তোমার আগে পিছে ঘুরঘুর করবে। আমার বিয়ের 10 বছর হয়ে গেছে, তাই আমি তোমাকে এই কৌশলগুলো খুব ভালোভাবে শেখাতে পারবো যে কিভাবে নিজের স্বামীকে হাতের মুঠোয় রাখতে হয়। ভাবির কথা শুনে আমি আনন্দের সাথেই তার সব পরামর্শ মানতে রাজি হয়ে গেলাম, কারণ আমি সত্যি খুব সরল প্রকৃতির ছিলাম। আমি একজন গ্রামের সাদাসিধে মেয়ে হওয়ার কারণে আমার ভাবির ভেতরের অসৎ উদ্দেশ্যটা একটু আঁচ করতে পারিনি। এরপর সেদিন ভাবি আমাদের বলল, দেখ রিনা, তুমি এমনভাবে চেষ্টা করবে যেন তোমার আর তোমার স্বামীর মধ্যে এই দূরত্বটা 1 মাস বজায় থাকে। 1 মাস পর তুমি তাকে নিজের কাছে আসতে দেবে। ভাবির কথা শুনে আমি তাকে এটাও বলেছিলাম, ভাবি, আমার স্বামী যখন আমাকে স্পর্শ করার চেষ্টা করে তখন আমার শরীরে ভীষণ সুরসুরি লাগে। আমি তার হাতের ছোঁয়াটা সহ্য করতে পারি না। এমনকি আমি ভাবিকে এও জিজ্ঞাসা করেছিলাম যে তার সাথেও এমনটা হয় কি না, তারও কি সুরসুরি লাগে? তখন ভাবি উত্তর দিল যে তাদের বিয়ে 10 বছর হয়ে গেলেও আমার ভাসুর যখন তাকে স্পর্শ করে তখনও নাকি তার শরীরে সুরসুরি লাগে। এরপর ভাবির পরামর্শ অনুযায়ী আমি যখন বিয়ের 7 দিন পর আমার স্বামীর সাথে বাবার বাড়ি গেলাম, তারপর থেকে আমার স্বামী আমাকে ফোন করতো না, আর আমিও তাকে ফোন করতাম না। আমি বাবার বাড়ি যাওয়ার সময়ও আমার ভাবি আমাকে বিশেষভাবে বলে দিয়েছিল, তুমি কিন্তু ভুলেও রিয়াজকে ফোন করবে না, কারণ তুমি ফোন করলেই তোমার আর কোনো মূল্য থাকবে না, বরং দেখবে সেই পাগলের মতো তোমাকে ফোন করবে আর তোমার সাথে দেখা করার জন্য তোমাদের বাড়িতে ছুটে যাবে। আমি ভেবেছিলাম ভাবি হয়তো আমার ভালো চায় এবং আমার সম্পর্কে অনেক চিন্তা করে, তাই আমিও ভাবির কথা শুনে বাবার বাড়িতে আসার পর আর আমার স্বামীকে ফোন করিনি। কিন্তু বাবার বাড়িতে 3-4 দিন কেটে যাওয়ার পর একদিন আমার মা আমাকে বললেন, রিনা, ব্যাপার কি? তুই যেদিন থেকে বাড়িতে এসেছিস আমি তোকে একবারও আমার জামাইকে ফোন করতে দেখিনি, আবার জামাইও তোকে ফোন করছে এমনটাও তো দেখলাম না। তোদের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে তো? কোনো ঝগড়াঝাটি হয়নি তো? আমি তখন মাকে মৃদু হেসে আশ্বস্ত করে বললাম, আরে না না, তুমি অযথায় চিন্তা করছো, আমাদের মধ্যে সবকিছু ঠিকই আছে। মা আমাকে আরও অনেক কিছুই জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু আমি তাকে এটা বলিনি যে আমার ভাবি আমাকে আমার স্বামীকে ফোন করতে নিষেধ করেছে, কারণ তখন আমি নিজেও বুঝতে পারছিলাম না যে আমার ভাবি আসলে আমার আর আমার স্বামীর কাছে ঠিক কী চাইছিল। এরপর বাবার বাড়িতে যখন 5 দিন কেটে গেল তখনও আমার স্বামী আমাকে একটা ফোনও করল না। তখন আমার মা আমাকে বললেন, রিনা, তুই কিন্তু একটা বিরাট ভুল করছিস। জামাই ফোন করছে না বলে তুইও ফোন করবি না? তোর স্বামীকে প্রতিদিন ফোন করার অধিকার তোর আছে, কিন্তু তুই কেন এমন বোকার মতো আচরণ করছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই এখনই আমার জামাইকে ফোন কর, আমি তোর কোনো কথা শুনব না। এরপর আমার মা যখন আমাকে খুব বেশি চাপ দিতে লাগলেন তখন আমি বাধ্য হয়ে ভাবিকে ফোন করে বললাম, মা যেহেতু আমার স্বামীর সাথে কথা বলতে চাইছেন তাই আমি তাকে ফোন করব। ভাবি তখন অত্যন্ত অবাক হয়ে আমাকে বলল, রিনা, আমি না তোকে নিষেধ করেছি রিয়াজকে ফোন করতে? ফোন করলেই তো তোর কোনো দাম থাকবে না, সে তোকে পাত্তাই দেবে না, তাই তুই ওকে একদম ফোন করবি না, তবেই তো তোর স্বামী তোকে কাছে পাওয়ার জন্য আরও বেশি অস্থির হয়ে উঠবে। এরপর আমিও বোকার মতো ভাবির কথা শুনে আমার স্বামীকে আর ফোন করলাম না। কিন্তু আমার মা আমাকে বললেন, এটা আবার কেমন কথা? তুই তোর স্বামীকে ফোন করতে গেলে তোর ভাবির অনুমতি নিতে হবে কেন? এখানে তোর ভাবি আসছে কোথা থেকে? আমি তো কিছুই বুঝতে পারছি না তোরা এসব কি করছিস। কিন্তু যাই হোক না কেন, তোর ভাবির ওপর তোর এই অন্ধবিশ্বাস আমার একদম ভালো লাগছে না। তাই আমি তোকে সাবধান করে দিচ্ছি, তোর স্বামীর সাথে তুই কেমন আচরণ করবি, কখন কথা বলবি, এসব বিষয়ে তোর ভাবির কাছে অনুমতি চাওয়ার কি দরকার? আমার তো মনে হচ্ছে তোর ভাবির মতলব ভালো না। মায়ের কথা শুনে আমি তখন তাকে বললাম, মা, তুমি একটু বেশিই চিন্তা করছো। তুমি যেমনটা ভাবছো আমার ভাবি মোটেও তেমন নয়। ভাবি খুব ভালো একজন মানুষ। মা তখন বললেন,
তুই কিন্তু তোদের দুজনের মাঝে তোর ভাবিকে এনে খুব বড় একটা ভুল করছিস, তাই আমার কথা শোন আর এখনই জামাইকে ফোন কর। আমি তখন মায়ের কথা শুনে অল্প অল্প বুঝতে পারছিলাম যে সম্ভবত আমি ভাবির ওপর প্রয়োজনের চেয়ে অনেক বেশি নির্ভর করে ফেলেছি। তাই আমি বাবার বাড়িতে আসার 6 দিন পর মায়ের কথা উপলব্ধি করে আমার স্বামীকে ফোন করেছিলাম, কিন্তু আমার স্বামী আমার ফোন ধরলই না। এমনকি আমি টানা 2 দিন তাকে ফোন করেছিলাম, তারপরও আমার স্বামী আমার ফোন ধরেনি। আমার স্বামী যখন ফোন ধরল না, তখন আমি ভাবিকে ফোন করলাম, কিন্তু আমার ভাবিও যখন আমার ফোনটা ধরল না, তখন মায়ের কথার ওপর আমার বিশ্বাস জন্মাতে শুরু করলো এবং মায়ের মতো আমার মনেও ভাবিকে নিয়ে সন্দেহ দানা বাঁধতে লাগলো। টানা 3-4 দিন ফোন করার পরেও যখন আমার স্বামী ফোন ধরল না, তখন মা আমার ফোন থেকে আমার ভাসুরকে ফোন করলেন এবং আমার আর আমার স্বামীর ব্যাপারে সবকিছু খুলে বললেন। মা বললেন, দেখো বাবা, তোমার ভাইয়ের সাথে আমার মেয়ের বিয়ে হয়েছে মাত্র কিছুদিন হলো, এর মধ্যেই তোমার ভাই আমার মেয়ের ফোন ধরছে না। আমার তো জামাইকে নিয়ে সন্দেহ হচ্ছে, কিন্তু আমার মেয়েটা তো সাদাসিধে, সে আমার কোনো কথাই বুঝতে চাইছে না। দেখো বাবা, আমি তোমাকে আজ একটা কথা বলতে চাই, জানি না তুমি কথাটা কিভাবে নিবে, তবে আমার মনে হচ্ছে তোমার স্ত্রী আর আমার জামাইয়ের মধ্যে হয়তো কোনো ধরনের সম্পর্ক আছে, আর সেই কারণেই হয়তো তোমার স্ত্রী আমার মেয়েকে রিয়াজকে ফোন করতে বারণ করেছে। আমার ভাসুর তখন মায়ের সব কথা শোনার পর আমাকে আশ্বস্ত করে বললেন, শুনুন মা, আপনি বিলকুলও চিন্তা করবেন না। আপনি যখন আমাকে এতগুলো কথা বলেছেন, তার মানে এর ভেতরে নিশ্চয়ই কিছু একটা রহস্য লুকিয়ে আছে, আর এটা আমি খুঁজে বের করবই। তাই আপনি একদম চিন্তা করবেন না, আপনার মেয়ের সংসার আমি কিছুতেই ভাঙতে দেব না। ওদিকে এই ঘটনাগুলোর পর আমার মনেও একটা গভীর চিন্তা বাসা বেঁধেছিল যে সত্যিই কি আমার স্বামী তার ভাবির সাথে কোনো অনুচিত সম্পর্কে জড়িয়ে পড়েছে, নাকি এসব কেবলই আমার আর আমার মায়ের ভুল ধারণা। এভাবেই আরও 2-3টা দিন কেটে গেল, কিন্তু আমার স্বামী আমাকে পাল্টি ফোন করা তো দূরের কথা, আমার সাথে একবার দেখা করতেও আসেনি। 2-3 দিন পর একদিন হঠাৎ রাত 12টার দিকে আমার ভাসুর আমাদের বাড়িতে এলেন এবং কাঁদতে কাঁদতে আমার আর মায়ের সামনে হাত জোড়ো করে বললেন, আমাকে আপনারা ক্ষমা করে দিন, কারণ আমাকে এই ভয়ঙ্কর সত্যটা আপনাদেরকে বলতেই হবে। আসলে মায়ের কথা শোনার পর আমার ভাসুর সেদিন রাতে লুকিয়ে আমার ভাবির ঘরের ভেতরে প্রবেশ করেছিলেন। এরপর তিনি যা দেখেছিলেন তা শুনলে আপনাদেরও পায়ের নিচের মাটি সরে যাবে। সত্যিটা হলো, আমার ভাবি আমার স্বামীর সাথে নিজের সম্পর্ক গড়ার জন্য আমাকে আমার স্বামীর কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। আর আমার স্বামী যখন তার ভাবির কথা শুনে আমাকে বাবার বাড়িতে রেখে এসেছিল, তারপর থেকে আমার ভাসুরের অনুপস্থিতিতে আমার ভাবি আমার স্বামীর সাথে দিনের পর দিন যখন তখন ঘনিষ্ঠ হতো। আসলে আমার ভাসুরকে তার ব্যবসার কাজে প্রায় সারাদিনই বাড়ির বাইরে থাকতে হতো, আর এই সুযোগটাই আমার ভাবি পুরোপুরি কাজে লাগিয়েছিল এবং সে নিজের কামনা বাসনা চরিতার্থ করার জন্য আমার স্বামীকে ব্যবহার করেছিল। আমার স্বামীকে তার সাথে ঘনিষ্ঠ হতে আমার ভাসুর নিজের চোখে দেখেছিল এবং তাদের দুজনকে চড় মেরে অনেক অপমান করে আমার কাছে এসে এই সমস্ত সত্যি কথাগুলো আমাকে বলেছিল। ভাসুরের মুখ থেকে সমস্ত সত্যটা শোনার পর আমি আমার স্বামীর মুখ থেকে সবটা জানতে চাইলাম। সে আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল আর হাত জোর করে ক্ষমা চেয়ে বলছিল, রেনা, আমি আবেগের বশবর্তী হয়ে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। এরপর সে কান্নায় ভেঙে পড়ে আমার আর মায়ের পা ধরে ক্ষমা চাইতে লাগলো। জানি না কেন সমস্ত সত্যিটা জানার পরও প্রথমে আমি আমার স্বামীকে ক্ষমা করতে পারছিলাম না, কিন্তু প্রায় 1 সপ্তাহ পর আমি আবার তার কাছে ফিরে গিয়েছিলাম। ভেবেছিলাম তাকে আর একটা সুযোগ দেওয়া উচিত। আমার স্বামী বলেছিল যে সে নাকি ভাবির সাথে ওই সম্পর্কটা গড়তে চায়নি, কিন্তু ভাবিই নাকি তাকে জোর করে ঘনিষ্ঠ হতে বাধ্য করেছিল। তাই আমার মাও আমাকে বলেছিলেন যেন আমি আমার স্বামীকে একটা সুযোগ দিই। এখন আমরা আর আমার ভাসুর আর ভাবির বাড়িতে থাকি না, এখন আমরা দুজন একটা ভাড়া বাড়িতে থাকি। আর এখন আমি আমার স্বামীর সাথে অনেক সুখেই আছি, খুব ভালো আছি। এ কারণেই বলা হয় চোখ বন্ধ করে কোনো মানুষকে বিশ্বাস করতে নেই। আমি যেমনটা অন্ধের মতো আমার ভাবিকে বিশ্বাস করেছিলাম, আর তার ফলস্বরূপ সে আমাকে ঠকিয়েছিল। এমনকি সে আমাকে যেমন আমার স্বামীর কাছ থেকে দূরে সরিয়েছিল, ঠিক তেমনি আমার স্বামীকেও আমার কাছ থেকে দূরে রাখার জন্য আমার সম্পর্কে তাকে নানান ধরনের আজেবাজে কথা বলতো, যেগুলো আমার স্বামী পরে আমাকে সব খুলে বলেছে। আজ সেই মহিলার পাশে আর কেউ নেই, কারণ আমার ভাসুর নাচি আমার ভাবিকে তালাক দিয়ে দিয়েছে। এ কারণেই বলে, অন্যের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়।
বন্ধুরা, আজকের কাহিনীটি এখানেই শেষ করছি। গল্পে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। কাহিনীটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।